ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের ওয়েবিনার 16-এ। আপনারা জানেন আজকে আমাদের বিষয় উদ্যোক্তা কতন, স্টার্টআপ টক। আর আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন এই মুহূর্তে চট্টগ্রামে অনেক বেশি আলোচনা ঝড় তুলেছে যে উদ্যোক্তা, যে স্টার্টআপ নিয়ে, সেই পিজা অ্যাট হোমের সিইও, ফাউন্ডার, ওনার, প্রধান শেফ, যিনি বলছেন নিজেকে যে প্রধান শেফ, মিস্টার মসরুর আনোয়ার আমাদের সাথে রয়েছেন। মসরুর, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আপনার কথা শুনবো আজকে, অবভিয়াসলি আরো অনেক ভালো হয়ে যাব। আপনার দীর্ঘ পথ, দীর্ঘ যাত্রা। আমাদের অনেকে উদ্যোক্তা হতে চান, এই সময় প্রচুর উদ্যোক্তা রয়েছে, এবং যারা উদ্যোক্তা হতে চান তাদের আবার অনেকে ভয়ও পান, রিস্ক নিতে চান না। আবার অনেক উদ্যোক্তা হয়ে ব্যর্থ হয়ে ফেরতও গেছেন। অনেকে গত 2 বছর ধরে ট্রাই করে এবছর বন্ধ করে দিয়েছে। এই বছরে কয়েক হাজার ছেলে মেয়ে উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হয়েছে, যাদের অনেকে ভয় পাচ্ছে। এখন প্রতিদিন তারা লিখছে, কেউ কেউ ছেড়েও দিচ্ছে, আবার কেউ কামড়ে ধরেছে। তো আমরা আশা করছি আজকে আপনার কথা, আপনার যাত্রাপথ, আপনার সংগ্রামী জীবন সব মিলে উদ্যোক্তারা অনেক কিছু জানতে পারবে, তাদের অনেক সমস্যার সমাধান হবে, এটা আমি প্রত্যাশা করি। তো আমি তো জানি আপনার একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড রয়েছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যেটা অনেক কালারফুল ব্যাকগ্রাউন্ড, বর্ণাঢ্য একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তো প্রথমে আপনার পিজা এট হোমে যাওয়ার আগে, আপনার উদ্যোক্তা পরিচয়টা সবার সামনে আলোচনায় আনার আগে একটু আপনি যদি বলতেন যে আপনার শৈশব, কৈশোর, বিশ্ববিদ্যালয় জীবন, এরপর কেরিয়ার, ঠিক পিজা এট হোমের আগ পর্যন্ত সময়টা যদি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করতেন। জি, অবশ্যই। ধন্যবাদ। এই প্রশ্নটা হচ্ছে মূলত আমাকে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা করা হয় যে আপনি আগে কি করতেন। পিৎজা এট হোমের হেড কুক হিসেবে এখন আপনি নাম বলছেন আপনার, কিন্তু আগে তো আপনি এটা ছিলেন না। আপনি তো টিচার, ওই যে মাসরুর, আপনি মনে হয় মাসরুর। আপনি এখন পিৎজা এট হোম হেড কুক, এটা কি ধরনের পরিচয় আবার? এটা নিয়ে সন্দেহ, এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে চিন্তা ভাবনা, সমালোচনাও চলছে। তো আমার নিজের পরিচয়ে প্রথম পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষক। আমি 2002 সাল থেকে শিক্ষকতা করি। 2002 সালে আমি একটা স্কুলের, এটা নাম ছিল নর্থ সাউথ ইন্টারন্যাশনাল স্কুলের টিচার হিসেবে নিয়োজিত হয়েছিলাম। তখন আমি জাস্ট অনার্স সেকেন্ড ইয়ারে পড়তাম। আহ, আমাদের একটা সেশন জেম, আমাদের একটা 18 মাস বন্ধ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেই সময়টাতে আমি একটা সুযোগ পেয়ে যাই একটা স্কুলে চাকরি করার। আমি সময়টা নষ্ট করি নাই, ওই সেই সময়টা আমি ওখানে কাজে লাগাই। এটা হচ্ছে আমার কেরিয়ারের স্টার্ট। তার আগে আমি স্কুল কাটিয়েছি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে আমি অনার্স মাস্টার্স করেছি। পাশাপাশি আমি দ্বিতীয় মাস্টার্স সমাপ্ত করেছি আহ, আহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ, দিস নট ডিপার্টমেন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস থেকে আহ, আমার সেকেন্ড মাস্টার্স। আমার কর্মজীবনের আগের যে জীবনটা সেটা হচ্ছে শিক্ষা জীবন। সেখানে আমি অনার্স কালার, with flying colors I passed my graduation, and also in masters I got very close to uh, first class. It was second class, কেউ ফার্স্ট ক্লাস পাইনি। তো আহ, আহ, আমি আমার শিক্ষাগত যে বিষয়টা সেটা আমি বলতে পারি যে আই আই ওয়াজ নট এ ভেরি studious person, but I used to get very high scores in my results. আমি জানি না কেন, সেটা হচ্ছে আমি খুব বেশি স্টুডিয়াস ছিলাম না। আমার বন্ধুরা প্রায় সময় বলতো, কিরে তুই তো পড়া করিস না, তুই কিভাবে এত হাইস্ট মার্ক পাস, সেটা আমাকে অনেকে জিজ্ঞাসা করতো। তো আমি তখন থেকে কিন্তু একটু বলতাম, আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম যে আই হ্যাভ টু বি ক্রিয়েটিভ, আই হ্যাভ টু বি মোর ক্রিয়েটিভ দেন এডুকেটেড। এটা আমি নিজে ফিল করতাম। আমি যেহেতু একটা বিতার্কিক ছিলাম, আমি আবার 1999 সালে জাতীয় শিশু পুরস্কার পেয়েছি। অতএব আমি ওই বিতর্কে যাওয়ার আগেও অনেক স্টোরি আছে, ব্যর্থতার গল্প তো আর আমি আপনাদের সামনে সবার সামনে হয়তো বলবো কিনা
আপনি যদি অনুমতি দেন বলতে পারি যে 3বার ব্যর্থ হয়েছিলাম। সে 3বার ব্যর্থ হওয়ার পর 4র্থবারে আমরা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জাতীয় পুরস্কার পেয়েছি, যেটা আমাদের স্কুলটাকে তারা চিহ্নিত করেছিলেন। যারা বিচারক ছিলেন তাদের মধ্যে আহ একজনের নাম বলতে পারি, এখন মনে আছে আমার। উনি একজন আহ, ওনার ওনার নাম হচ্ছে সাইয়েদা রাজিয়া ফয়েজ, ওনার নাম। উনি বিচারক ছিলেন। আরো কয়েকজন বিচারক ছিলেন। আবৃত্তির অঙ্গনের একজন বিখ্যাত ব্যক্তি, ওনার নামটা এই মুহূর্তে আমার স্মরণে আসছে না। ওনারাই বলেছেন যে তোমরা তো গ্রাম থেকে আসছো, বা একদম কি বলবো মফস্বল থেকে উঠে এসে তোমরা বিতর্ক করছো, তোমরা এত সুন্দর করে বললা, এত সুন্দর করে তুমি জিতে গেলা। So সেটাই ছিল আমার মূল আমার জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল সেটাই, যে বিতর্কে আমি যখন ভালো করলাম তখন আমি স্কুল গন্ডি পার হলাম, কলেজের গন্ডি পার হলাম। কলেজে আমি ছিলাম একজন কবি। আহ, আমি কলেজ লাইফে যেটা করতাম সেটা হচ্ছে আমি কবিতা লিখতাম, এবং কবিতাগুলো লিখতাম ইন ফ্রন্ট অফ মাই অডিয়েন্স। অডিয়েন্সের কাছে কবিতাগুলো লিখে দিতাম, এন্ড ইট ওয়াজ মার্ভেলাস। এই বিষয়টা ছিল। তো শিক্ষা জীবন আমি এভাবে কাটালাম যে my educational period was continuing somehow, and it was not very colorless, it was very colorful, আলহামদুলিল্লাহ। এটা ছিল আর কি। সো আমি আসলে গ্রিন সোসাইটি বাংলাদেশ এবং উদ্যোক্তা ফোরাম বাংলাদেশ কে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই এই লাইভ টেলিকাস্টে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তো যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমি নিবেদন করব যে দেখুন, আমরা যারা উদ্যোক্তা হয়েছি বা উদ্যোক্তা নামের পরিচয়টা আমরা দিচ্ছি, তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু উদ্যোক্তা অনেক সময় ছিলাম না, আমরা জন্ম থেকে উদ্যোক্তা ছিলাম না। শিক্ষক আমি মূলত একজন শিক্ষক, কিন্তু শিক্ষকতার পাশাপাশি যখন আমি বুঝতে পারলাম শিক্ষকদের প্রাপ্য সম্মানটুকু বিভিন্ন বিশ্ববিদ্যালয় দিচ্ছে না, বিশেষত বেসরকারি বিশ্ববিদ্যালয় ওনার্স যারা আছেন, they don't sometimes they give salaries which are insultingly low for the professors, for the university teachers। তখন আমি বুঝতে পারলাম এটার একটা সমুচিত, একটা যোগ্য আনসার দেওয়া উচিত। তো আমি নিজেই উদ্যোগ গ্রহণ করলাম যে আমি নিজেই আমার টিচারদেরকে এত বেশি পরিমাণে স্যালারি দেব যাতে করে যেটা ইট ক্যান বি কম্পারেবল উইথ এনি ইউনিভার্সিটিস। আলহামদুলিল্লাহ আমি যখন আমি এই বিজার্ড হোম শুরু করার আগে আমি যে প্রতিষ্ঠান দুটো আমি নিজে এস্টাবলিশ করেছি, এক হচ্ছে পোয়েটিক মিউজিয়াম আর এক হচ্ছে ব্রিটিশ আমেরিকান ল্যাঙ্গুয়েজ একাডেমি। এই দুটো প্রতিষ্ঠানে আমি যে স্যালারি স্ট্রাকচারটা এবং সম্মানীটা আমি মনে মনে চিন্তা করতাম, সেটা করতে অনেক দেরি হয়েছে, কিন্তু আই সামহাউ কুড ম্যানেজ টু মেক ইট। সেটা it is comparable to any first class job, even it is twice or 3 times as much as paid in any first class jobs in Bangladesh. So সেটা কারণটা হচ্ছে আমি উদ্যোক্তা হয়েছি এই কারণেই যে যাতে শিক্ষকের সম্মানটাকে আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি। মূলত আমার এখানে যারা টিচার আছেন তারা জানেন যে দে ক্যান সিট ইন মাই চেয়ার। আমি সিও হিসেবে, যদিও আমি সিও, কিন্তু আমার চেয়ারে যে কোনো টিচার বসতে পারে। সেটা আমাদের যে পোয়েটিক মিউজিয়াম এবং ব্রিটিশ আমেরিকান ল্যাঙ্গুয়েজ একাডেমির একটা গোপনীয় কথা আমি এই লাইভে সবার সাথে শেয়ার করলাম। আজকে জয়েন করেছেন যিনি শিক্ষক, উনি কিন্তু সিওর চেয়ারে বসতে পারেন, কারণ আমি মনে করি যে সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ইজ নট মোর ইম্পর্টেন্ট অর মোর অনারেবল দেন এনি টিচার। এটা আমি মনে করি, বিশ্বাস করি। মসরুর, অনেক অনেক ধন্যবাদ শুরু করার জন্য। আমাকে তো শোনা যাচ্ছে নিশ্চয়ই? এখন শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে। ওকে। প্রিয় অডিয়েন্স, আপনারা তো শুনতে পাচ্ছেন যে একজন অনেক ব্রিলিয়ান্ট একাডেমিক রেজাল্ট নেওয়া, এক্সট্রা কারিকুলারে বেস্ট,
চট্টগ্রামের নামকরা প্রতিষ্ঠানের জন্ম দিয়েছিলেন। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে এখন পিজা এট হোম একটা নামকরা ব্র্যান্ড নিয়ে কাজ করতেন, যেটাও তিনি জন্ম দিয়েছেন এবং তিনি নিজে এটার হেড কুক। তো সেই হিসাবে আজকে আসলে আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে আপনারা করতে পারেন। আপনারা আপনারা ওনার কাছ থেকে প্রণোদনা যেমন পাবেন, তেমনি হয়তো অনেক তিক্ত অভিজ্ঞতাও শুনতে পারেন, যেগুলোর জন্য আপনারা প্রস্তুত হলে হয়তো আপনাদের উদ্যোক্তা জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। কারণ এই পথটা মোটেই মসৃণ না, আবার একবারে খারাপও না, কারণ এখানে যারা সফল হয়েছেন তাদের পথ একসময় এসে মসৃণ হয়েছে। তো প্রথম দিকের যাত্রাটা অনেক কঠিন। আপনারা আমার মনে হয় একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। তো জনাব মসরুর, পিজা এট হোম, এটা নিয়ে যদি আপনি কিছু অভিজ্ঞতা আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করেন। কারণ প্রথম দিক থেকে আপনি এটা নিয়ে আছেন, মাঝে মধ্যে আপনি হতাশা প্রকাশ করেন, আবার মাঝে মধ্যে অনেক প্রাণবন্ত থাকেন, মাঝে মধ্যে আপনার লিখনীগুলো অনেককে প্রণোদিত করে, আবার মাঝে মধ্যে হতাশও করে। এক অদ্ভুত রকমের উত্থান এবং পতন আপনার লেখনের মধ্যে আমরা দেখি। এই ব্যাপারে যদি আপনি একটু অডিয়েন্সের সাথে শেয়ার করতেন, ব্যাপারটা কেন এমন হয়? আপনি আশাবাদী হন, আবার হতাশ হন। দেখুন, আসল বিষয়টা হচ্ছে আমি একজন পিজা এট হোমের কুক হিসেবে আমি বলতে পারি জীবনের উত্থান এবং পতন যেভাবে আছে ঠিক তেমনি ভাবে পিজা এট হোম বলেন বা যে কোনো একটা উদ্যোগের উত্থান এবং পতন আছে। এই উত্থান এবং পতনটা যে মূল কারণটা হলো আমাদের যে বিভিন্ন ভ্যারিয়েবলস আছে বিজনেসের ক্ষেত্রে। ফর এক্সাম্পল কাস্টমার্স চয়েস, এটা একটা ভ্যারিয়েবল, এটা কিন্তু সবসময় একই রকম থাকবে না। নেক্সট আরেকটা ভেরিয়েবল হতে পারে যে সিজন চেঞ্জ, এটা একটা ভেরিয়েবল হতে পারে। অথবা হতে পারে ইকোনমিক ক্রাইসিস, এটা একটা ভেরিয়েবল হতে পারে। কিন্তু আমার ফুড কোয়ালিটি যদি ভালো থাকে, ইকোনমিক ভেরিয়েবলস যেটা আছে অর্থাৎ হাই এন্ড লো, যে বিষয়টা আমরা ফিল করি, বুঝি বা জানি, আমরা স্বাভাবিকভাবে আমরা দেখি, সেটাকে আমরা বিট করতে পারি। ইন মাই পিজা এট হোম জার্নি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমি যখন শুরু করি তখন আমার পিজার কোয়ালিটিটা এত খুব একটা যে ভালো ছিল সেটা কিন্তু না। যে এখন আমি মোরলেস আমি বলতে পারি যে আমার পিজা এট হোমের পিজাটা যিনি খাবেন উনি খুব এনজয় করবেন। এবং আলহামদুলিল্লাহ লাস্ট 30 ডেজে আমি একমাত্র একটা রিভিউ খারাপ পেয়েছি বলবো না, ওটা হচ্ছে উনি আউট অফ হয়তো কোনো একটা অন্য কারণে হয়তো উনি পিজাটা আমার রিভিউটা ভালো দিতে পারেন নাই। কিন্তু একটা ছাড়া প্রত্যেকটা পিজার রিভিউ 10-এ 10 এসেছে। তো এটার কারণটা যদি ব্যাখ্যা করি তাইলে বুঝতে পারবেন হতাশার কারণটা কি। এটার পিছনে যে কারণটা আছে, আমরা যে উদ্যোগ গ্রহণ করি তখন একটা হানিমুন পিরিয়ড বলা হয় এটাকে, যেটা আমি জেনেছি খুব একটা বেশি দিন আগে জেনেছি তা নয়, কিন্তু হানিমুন পিরিয়ডটা আমি অতিক্রম করে ফেলেছি। এখন আমার যে টাইমটা সেটা হচ্ছে আমাকে আমার প্রোডাক্টটাকে সেল করার জন্য আমাকে নতুন কাস্টমার তৈরি করতে হচ্ছে। পুরাতন যে কাস্টমার গুলো আছে দে আর নট ইনাফ, বিকজ আমার যে আগের কাস্টমার গুলো ছিল তারা তো অলরেডি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে এই ফুডটার টেস্ট ওনারা জানে, ওনারা এই ফুডের মধ্যে নতুনত্ব খোঁজার চেষ্টা করবেন, স্বাভাবিকভাবে ওনারা হয়তো আরেকবার আরো 1 মাস পরে বা আরো 15 দিন পরে হয়তো ওনারা ট্রাই করবেন। নতুন যে বাজার তৈরি করতে হচ্ছে আমাকে প্রতিদিন, সেটার জন্যই আমি, আর হতাশার বিষয়টা কিন্তু স্বাভাবিক। আর আমি একদম আই এম লাইক এ কাইন্ড অফ ট্রান্সপারেন্ট পারসন। আমি যা বলছি সেটা মনের ভিতর থেকেই বলছি। এবং লেখনীতে আমি উদ্যোক্তাদেরকে নিয়েই কিন্তু সাধারণত লেখাটা লেখি, যাতে করে নতুন যারা উদ্যোক্তা আছেন তারা কিছুটা খুঁজে পান যে এই জগৎটাতে অবিমিশ্র আনন্দ নেই। এখানে কিছু আনন্দ আছে, কিছু বেদনা আছে। বেদনার আনন্দ মিলেমিশে একাকার হয়ে গিয়ে আপনি উদ্যোক্তা হবেন, এবং একটা সময় দেখা যাবে শুধু আনন্দই থাকবে, বেদনার কোনো ছোঁয়াই পাবেন না। যেমন ওয়ালাইকুম আসসালাম, ভেরি পিসফুল পার্সন, এই লেভেলে যে আসলেন, এতদিন ধরে পরিশ্রম করেছেন, তো সেই কথাগুলো কিন্তু আর কেউ বলছেন না। কিন্তু আমি এই কথাগুলো বলেছি এই জন্য যে আমাদের আশপাশে যারা
অনেকে চাকরি হারিয়েছেন, অনেকের ব্যবসাতে অনেক লস হয়ে অন্য নতুন ভেঞ্চারের দিকে গেছেন, নতুন উদ্যোগের দিকে গেছেন। অ্যাজ এ টিচার আমার ভিতরে একটা বিবেক এর একটা তাড়না থেকে আমি কথাগুলো লিখি, যাতে করে যারা রিয়েল টাইম বিজনেস করছেন তারা যাতে বিভিন্ন ধরনের সুবিধাগুলোকে এনজয় করতে পারেন, পাশাপাশি বিপদগুলো সম্পর্কে আগে থেকে একটু ধারণা আমাদের যেতে হয়। সো নট অনলি আই এম কাইন্ড অফ, আমি যে বিজনেস করছি আমি একজন উদ্যোক্তা, শুধু সেটা নয়, আরেকজনের জন্য আমি একজন মডেল হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চাচ্ছি। দ্য রিজন, সো আমাকে আই হ্যাভ টু, আমার সেহেতু কিন্তু মূলত এইভাবে আমি সামনে যাচ্ছি স্যার। ওকে, আমরা বুঝতে পারছি যে এখানে যৌক্তিক কারণ রয়েছে, যে কখনো আশাবাদী হওয়ার জন্য যৌক্তিক কারণ রয়েছে, হতাশা প্রকাশ করার জন্য যৌক্তিক কারণ রয়েছে। তো এই মুহূর্তে যদি বলি, এই পিৎজা এট হোম নিয়ে কাজ করতে গিয়ে আহ, এমন কোন দিন কি ছিল যেদিন আপনি অনেক বেশি আনন্দিত ছিলেন, প্রচুর আনন্দ পেয়েছেন? আহ, এমন কোন অভিজ্ঞতা যেদিন, যেদিনটা আপনার জীবনের সেরা দিন ছিল পিৎজা এট হোম নিয়ে? মানে এই আনন্দটা যদি আপনি অডিয়েন্সের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, অবশ্যই আমি আনন্দিত হয়েছি মূলত সেদিন। এটা ছিল আমার ঈদের ঠিক আগের দিন। ওই দিন আমি আহ, প্রায় ইটস 25টা অর্ডার পেয়েছি এক রাতে, এবং রাত প্রায় 12টা পর্যন্ত হয়ে গেছে যে অর্ডার গুলো সবগুলো দিতে আর কি। এবং কেউ মাইন্ড করেন নাই, কারণটা হচ্ছে রাত 12টা মানে ঈদের আগে, চাঁদ রাত। এবং সবাই ফিল করেছে, মানে বিশেষ করে কোরবানির ঈদের কথা বলছি, ঈদের আগের রাতটা হচ্ছে চাঁদ রাত, অতএব ওনারা দে ফেল্ট ভেরি গ্রেট। হ্যাঁ, সো ওই সময়টা একবার আনন্দের বিষয় ছিল, বেশি অর্ডার পাওয়ার কারণে এবং বেশি পরিমাণ গুড রিভিউ পাওয়ার কারণে। পাশাপাশি আরেকটা আনন্দের সময় আমি স্পেসিফিক্যালি বলতে পারি, সেটা ছিল যেদিন আমি ফার্স্ট রিয়েল পিৎজাটা বানাতে শিখলাম। অর্থাৎ যেদিন আমি ইতালিয়ান স্টাইলে পিৎজাটা বানাতে শিখলাম, সেদিন আমি আরেকটা আনন্দ পেয়েছিলাম। আরেকটা দিন যেদিন আমি সত্যিকার অর্থে ইতালিয়ান স্টাইলের সসটা বানানো শিখলাম, সেদিন আমি আরেকটা আনন্দ পেয়েছিলাম। এবং থার্ড, আমি আরেকবার আনন্দ পেয়েছিলাম যখন আমার বক্সে আমার নিজের ছবিটা আমি প্রিন্ট করে নিয়ে আসলাম, ঝকঝকে তক্তকে একটা ছবি। এবং ট্রাস্ট মি, আমার এর আগে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমি কাজ করেছি কোনো জায়গায় আমার ছবি ছিল না, এবং কোনো জায়গায় আমার নামও ছিল না। কারণ পোয়েটিক মিউজিয়াম, মাসরুদ্দিন আনোয়ার এই ধরনের কিছু ছিল না কোনো সময়। কারণ আমি চেয়েছি যে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কারোর নাম থাকে না, শিক্ষা প্রতিষ্ঠান একজন ব্যক্তির হয় না। কিন্তু পিৎজা এট হোম এটা ব্যক্তির হতে পারে, কারণ এটা তো শিক্ষা প্রতিষ্ঠান নয়। সেজন্য আমার ছবিটা আমি যেদিন আনলাম সেদিন আমি ফেল্ট গ্রেট, ইট ওয়াজ রিয়েলি অসম মোমেন্ট। ধন্যবাদ। যখনই আনন্দের সংবাদ শোনা যায় বা আনন্দের দিনটাকে স্মরণ করা হয়, তখন আরেকটা প্রশ্ন জাগে। আপনার তো অনেক ভালো দিনের মধ্যে একটা দুটো দিন খারাপও গেছে, বা এমন কোনো দিন গেছে যেদিন আপনার মন খুবই খারাপ পিৎজা এট হোম নিয়ে? এরকম কোনো অভিজ্ঞতা কি আছে যেদিন আপনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক দুঃখ পেয়েছেন এই পিৎজা এট হোম নিয়ে? আসলে অনেক দুঃখ পাওয়ার বিষয়টা আমার ক্ষেত্রে ওভাবে কাজ করেনি। হ্যাঁ, দুঃখ পেয়েছি ঠিক আছে, কিন্তু মানে এমন কোনো ফিল হয় নাই যে পিৎজা এট হোম দুঃখ দিয়েছে। বরং আমি নিজের উপর বিরক্ত হয়েছি এক সময়। সেটা হচ্ছে যেদিন আমার একটা বান্ধবী আমার কাছ থেকে পিৎজা নেয়, এবং সেটা একদম প্রথম দিককার কথা, এবং উনি আমাকে 10-এ 2 দেন। আমি আমার বান্ধবীকে বলি, কি রে 10-এ 2 দিয়েছিস, এটা কি ধরনের কথা? বলছে আমি তো 10-এ 2 দেইনি, আমার হাজবেন্ড দিয়েছে, ও তো পিজার একটা পার পিজার ও দিয়েছে। আমার সেই বান্ধবী কিন্তু পরবর্তী 10-এ 10 দেয় আমাকে, এর পরবর্তী পিজাটা দেয় তারপর দিনেই। আমার অ্যাচিভমেন্ট ছিল যে আমি ওই আগের দিনের যে দুঃখটা ছিল, সেই দুঃখের কারণে আমি রাত্রে ঘুমাতে পারি নাই ওই রাতে। এবং ওই রাতে আমি ওভেনের সামনে দাঁড়ানো ছিলাম প্রায় 12 ঘন্টা, রাত 12টা থেকে সকাল দুপুর 12টা পর্যন্ত প্রায়। ওই সময় তো ওভেনের সামনে দাঁড়িয়ে আমি একটা পিজা বানাই, টেস্ট করি, একটা পিজা বানাই, টেস্ট করি। এবং এভাবে করে আমি আমি আবিষ্কার করলাম যে 2-3টা বিষয় আবিষ্কার করলাম। যে চিজের বিষয়টা আবিষ্কার করলাম, ডোর বিষয়টা আবিষ্কার করলাম,
একটা যে মিক্স এন্ড ম্যাচ আছে এই বিষয়টা আবিষ্কার করলাম। সেদিন ছিল আমার সবচেয়ে একাধারে খুবই আনন্দের দিন, একই সাথে দুঃখের দিনও বটে, যেহেতু আমি ভালো পাইনি মানে ফিডব্যাকটা। কারণ খাবার ব্যবসায়ের প্রধানতম অবলম্বন হচ্ছে আসলে ফিডব্যাক বা রিভিউ। গুড রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনলাইনে আমরা এখন অনেক ধরনের ব্যবসা দেখছি। ফলমূল বিক্রি হচ্ছে, পেঁয়াজ রসুন আদা বিক্রি হচ্ছে, ইলেকট্রনিক সামগ্রী বিক্রি হচ্ছে, ফ্যাশন আইটেম বিক্রি হচ্ছে। তো খাবার আইটেমের সাথে অন্যান্য গুলোর পার্থক্যটা কোথায়? কোনটা চ্যালেঞ্জিং বেশি, খাবার না অন্য অন্য পণ্যগুলো? খাবার আইটেমটা অবশ্যই ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং আমি বলবো। অন্যান্য আইটেম গুলো ফর এক্সাম্পল ইলেকট্রনিক্স আইটেম যেগুলো আছে সেগুলো তো আপনি যখন একটা নিলেন সেটা আপনি ব্যবহার করলেন, ভালো লাগলো, আপনার যিনি বিক্রেতা ওনার পোর্টফোলিও বাড়ছে। কিন্তু খাওয়ারের বিষয়ে রিস্কটা, প্রাথমিক যে রিস্কটা যে আমি ফার্স্ট টেস্ট করব, সেই টেস্টিং এর ইয়াটা মানে কি বলবো, ইচ্ছাটা বা আকর্ষণটা সেটা কিন্তু প্রথম থেকে হয় না। কারণ ভালো ভালো ব্র্যান্ড চট্টগ্রামে, ঢাকায় সব জায়গায় ভালো ভালো ব্র্যান্ড গুলো কিন্তু আছে। যেমন আমি খোঁজ নিয়েছি যে কানাডাতে আমার একটা বন্ধু আছে, তার সাথে ওই দিন কথা হচ্ছিল। উনিও চট্টগ্রাম, উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওনার সাথে কথা হচ্ছিল, উনি বললেন যে কানাডাতেও এখন হোমমেড ফুড কিন্তু বাড়ছে, কিন্তু ততটা বেশি বাড়তে পারছে না। কারণটা হলো ব্র্যান্ডিং। ভালো ব্র্যান্ড না হওয়ার কারণ মানে ব্র্যান্ডটা যে ইউ শুড ক্রিয়েট আ ব্র্যান্ড দ্যাট উইল স্ট্যান্ড আউট করছে না বলেই ওই ব্র্যান্ডটাকে একসেপ্ট করার মতো মানে অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে না। পরে আমি অনেক জায়গায় সার্চ করলাম, বিভিন্ন জায়গায় রিসার্চ করে দেখলাম যে লিডসে একটা লেইজি ডেইজি নামে একটা কোম্পানি আছে। আমি কিন্তু এটা রিসার্চের কথা বলছি। আমি যখন রিসার্চ করলাম তখন আমি কিছু জিনিস পেলাম। ওই একটা কমেন্ট, লেইজি ডেইজি ইন লিডস, একজন কাস্টমার করছে, I didn't know this place ever existed in the world. The day when I started eating from here was the day when I decided to eat every day from here. মানে ওনার বক্তব্যটা হচ্ছে এই জিনিসটা আমি আগে কখনো পাই নাই, শুধু একবারই পেয়েছি এবং এইবারের পর থেকে আমি আর কখনো অন্য জায়গায় খাবো না। ওই জিনিসটা আমার খুব অনুপ্রাণিত করেছে এবং ওই অনুপ্রেরণাটাও আমার মধ্যেও কাজ করেছে। সো আমি কিন্তু আই অলওয়েজ ট্রাই টু কম্পেয়ার মাইসেলফ উইথ দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড। এবং আমি দেখতে পাই যে ফুড বিজনেস ইজ রিয়েলি রিয়েলি টাফ। কারণ ব্র্যান্ডিং ইটস নট ভেরি ইজি জব, ইটস রিয়েলি টাফ। অন্যান্য আইটেম গুলোও টাফ। অন্যান্য আইটেম গুলোতে সুবিধা আছে একটা, সেটা হচ্ছে যে যেটাকে বলা ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সময় ফুডটা পারিশেবল না হওয়ার, ফুড তো পারিশেবল কিন্তু অন্য ফুড, অন্য আইটেমটা চেঞ্জ করা যায়, আবার ফেরত দেওয়া যায়। ঠিক আছে, ফেরত দিলাম। ফুডের ক্ষেত্রে ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। টেস্ট যদি একবার খারাপ লাগে সাধারণত কাস্টমার কমপ্লেন করে না। আর কমপ্লেন না করে মনে মনে চিন্তা করে যে আমি আর এই দোকান থেকে ফুড খাবো না, আমি এই ব্যক্তি থেকে আর জীবনে ফুডটা খাবো না, সেটাই হয়। তাহলে এই যে সাইকোলজিক্যাল একটা অ্যাডভার্সিটি আছে, সেই অ্যাডভার্সিটি ক্রস করা বা সেটাকে জয় করা, এটা সবচেয়ে টাফ ছিল আমার জন্য। আমি কিন্তু যতগুলো কাস্টমারের সাথে কথা মানে কাস্টমারকে ফুডটা দিয়েছি, প্রত্যেকটা কাস্টমারকে আই আমি জিজ্ঞাসা করেছি যে ফুডটা কেমন ছিল। এবং ইনক্লুডিং সাম ইউনিভার্সিটি টিচার্স, সবাই বলেছেন, অনেকেই বলেছেন খুব ভালো ছিল। কিন্তু আমি কয়েকটা বন্ধু পেয়েছি, সত্যিকারের বন্ধু, প্রাণবন্ধু, যারা বলেছেন যে তোমাকে 2 দেবো, আমার 2 দেবো। ওনাদের এই 2 এর কারণে আমার ফুডটা ডেভেলপ করেছে। আই এম ভেরি মাচ হ্যাপি দ্যাট তারা সাহস করে আমাকে 2 দিয়েছেন। সেজন্যই আমি সারা রাত ধরে ওনাদের জন্য আরো বেটার কোয়ালিটি ফুড তৈরি করেছি। হ্যাঁ, এরকমই হয় আসলে। হ্যাঁ, কোথাও না কোথাও তো একটা ট্রানজিশন লাগে। এই ট্রানজিশন যারা ওভারকাম করতে পেরেছে তারাই তো উদ্যোক্তা হয়েছে, তাই না? উদ্যোক্তা হওয়ার জন্য তো একটা ট্রানজিশন লাগবেই। কোন একটা জায়গায় এসে কেউ এগিয়ে যাবে, আবার কেউ পিছিয়ে যাবে, বা কেউ স্টপ হয়ে যাবে। তো 10-এ 2 যারা দিয়েছে, আমরা এই সময়টাকে ট্রানজিশন ধরে নিতে পারি। and then you have tried and now you have a brand name, Pizza at Home. হয়তো আমরা আশা করছি এটা আরো বড় ব্র্যান্ড হবে অচিরেই। আর একজন একজন শিক্ষার্থী অথবা একজন ফ্রেশ গ্রাজুয়েট যদি উদ্যোক্তা হতে চায়,
তাহলে তার কি কি যোগ্যতা থাকা উচিত? আমরা যদি বলি এমন 5টা যোগ্যতা থাকা উচিত যেগুলো না থাকলে আসলে উদ্যোক্তা হওয়া সম্ভব না, কি কি যোগ্যতা থাকা উচিত? আমার মতে প্রথম যে যোগ্যতাটা সেটা হলো সাস্টেইনেবিলিটি, অর্থাৎ আমি যে কোনো আকারে প্রকারে টিকবো। এবং সে আকারের প্রকার বলতে আমি বুঝাই এই যে আকার প্রকার যে বিষয়টা আছে ওটাই আমি এক্সটেন্ড করে 2, 3, 4, 5 পয়েন্টে নিয়ে যাব। কারণ আমরা তো জানি যে একজন খুব ঘাড়তেরা মানুষ ছাড়া উদ্যোক্তা হওয়া আসলে সম্ভব না। আমি ঘাড়তেরা পজিটিভ অর্থে বলছি যে অবস্টিনেট হতে হবে, আমাকে এমন গোয়ার হতে হবে যে না আমি এটা করবই, মরি বাঁচি এটা করবই। এই মরি বাঁচির মধ্যে কিন্তু সবগুলো আনসার গুলো দেওয়া আছে, ডু অর ডাই কথাটা লেখা আছে। ডাই করার কোনো সম্ভাবনা নাই আসলে, আমাকে বাঁচতেই হবে। কারণ আমাকে কিভাবে বাঁচতে হবে সেটা বলি। প্রথম 1 নম্বরে আমি যখন একটা ফুড বা একটা আইটেম আমি উদ্যোক্তা হিসেবে আমি সেল করব বা প্রডিউস করব, আমাকে বুঝতে হবে যে মার্কেটে ওটার কোনো গ্যাপ আছে কিনা, বিজনেস যেটাকে আমরা বলতে পারি যে বিজনেস গ্যাপ আছে কিনা বা সবাই এটা অ্যাকসেপ্ট করবে কিনা। আমি ধরেন একটা গ্রিন টি চালু করে দিলাম, কিন্তু গ্রিন টি বাংলাদেশে কয়েকজন খায় সেটা আমি জানি না। তাহলে আমি তো সার্ভেটা করি নাই। ইন দ্যাট কেস আমার উদ্যোগটা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে এই উদ্যোগটা মুকুরেই বা অঙ্কুরেই বিনষ্ট হবে। তাহলে বোঝা যাচ্ছে যে নাম্বার 2 তে আমি গিয়ে যদি আমি অ্যানালিসিস করি কোন প্রোডাক্টটা বেশি চলবে, সেটা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3, আমাকে চিন্তা করতে ওয়াই মাই প্রোডাক্ট ইজ বেটার দেন আদার্স। কেন আমারটাই শুধু কিনবে, অন্যটা কিনবে না? হ্যাঁ, এই বিষয়টা কিন্তু খুব জরুরি। যেমন আমার একটা পিৎজা সেল করছি আমি 999 টাকায় একটা পিৎজা। সেখানে আমি উদ্যোক্তাদের গ্রুপ গুলোতে আমি সার্চ করে দেখি 300 টাকা, 240 টাকা, 170 টাকায় পিৎজা বিক্রি হচ্ছে। আমার পিৎজাটা কিন্তু চলছে, এমন নয় যে আমারটা চলছে না। তো তাহলে কি হচ্ছে দেখেন যে আমরা ইঁদুর দৌড় দিচ্ছি কে কত কম টাকা দিয়ে উদ্যোক্তা হতে পারে বা কে কম টাকা দিয়ে সেল করতে পারে। এই বিষয়টা সবচেয়ে বেশি corrosive এবং সবচেয়ে it is very difficult for the entrepreneur to start with this, to take this strategy. এটা কিন্তু this strategy is self falsifying। কারণ আমি যখন একটা স্ট্র্যাটেজি নিচ্ছি এই স্ট্র্যাটেজিতে আমি নিজের ক্ষতি করছি। আমার প্রোডাক্টের কত প্রাইস হতে হবে সেটা বুঝতে হবে আগে, মার্কেট কত চলছে সেটার উপরে, এবং সেটা মার্কেটে সার্ভে করে আমি প্রাইসটা ফিক্স করব, অসুবিধা নাই। কিন্তু পিৎজা পিৎজা হাটে যদি যেই প্রাইসটা হবে 2000 টাকা সেটা আমি ধরলাম 300 টাকা, তাহলে নিশ্চয়ই আই এম নট গিভিং গুড প্রোডাক্ট। এটাই হচ্ছে কিন্তু উদ্যোক্তাদের মধ্যে, আমি কিন্তু এটা লক্ষণীয়, আপনার অনুমতি নিয়েই এটা আমি একটু করে মানে পয়েন্ট আউট করে দিচ্ছি। অনেক উদ্যোক্তা আছেন যারা মনে মনে চিন্তা করছেন যে আমি ফুডের প্রাইস কম দিব, কম দিয়ে আমি মার্কেটটাকে মার্কেটের মধ্যে বুম করবো। সেটাই একমাত্র পলিসি হয়েছে অনেকের, বেশিরভাগেরই। এবং আমি খুব এ বিষয়ে খুব আমার কমপ্লেন আছে, এবং আমি এটা খুব দ্বিমত পোষণ করি যে এই ধরনের কিছু করলে আসলে ফুডের কোয়ালিটিটা তো বাড়ছে না। তাহলে আপনার ফুডটা, আপনি যদি একটা চাউমিন দিচ্ছেন সেটা কি আমেরিকাতে বিক্রি করতে পারবেন? সেটা কি একজন অস্ট্রেলিয়ান কি আপনার চাউমিনটা খাবে? যদি না খায় তাহলে সেই ফুডটা তো আসলে যেহেতু চাউমিন ইজ নট এনি বাংলাদেশি ফুড, আমি যেটা বোঝাতে চাচ্ছি যেহেতু এটাকে ইন্টারন্যাশনাল কুজিন, এই চাউমিনটা তো সেরা হতে হবে এবং এটা তো আমেরিকান মানুষের জন্য অ্যাকসেপ্টেবল হতে হবে। ঝাল বাড়ান, মশলা কমান, সমস্যা নাই। আপনি কিভাবে বাড়াবেন কমাবেন সেটা তো অ্যাড করতে পারেন বা কমাতে পারেন, বাড়াতে পারেন, কিন্তু ফুডটা অ্যাকসেপ্টেবল হচ্ছে কিনা এবং হেলথি হচ্ছে কিনা। আমি জানি যে অনেক ধরনের রং কিছু আইটেমস আছে, যেমন টেস্টিং সল্ট দেওয়ার সাথে সাথে খাওয়াটা মজা হয়ে যায় এবং প্রাইসও কম রাখা যায়। সেটা কি সঠিক হলো? আমার বাচ্চাদের খাওয়ার তো কখনো টেস্টিং সল্ট দেওয়া উচিত না আমি মনে করি। তাহলে কি দেওয়া যায়? টেস্টিং সল্টের অল্টারনেটিভ কি বের করতে হবে, সেটা সেটা হলো মাংসটা এমন ভাবে তৈরি করতে হবে বা ফুডটা এমন ভাবে তৈরি করতে হবে যে একদম ফ্রেশ। মনে করেন মাংসটা বাজার থেকে এনে মাত্র ফ্রিজে না দিয়ে সরাসরি যদি আপনি প্রসেস করে ফেলেন তাহলে টেস্টটা অক্ষুণ্ণ থাকছে, এবং সেটা করতে হলে কস্ট একটু বাড়ছে। কারণ আপনি দিনেই শেষ করে ফেলতে হচ্ছে, কিছু ওয়েস্ট হয়ে যাচ্ছে বা কিছু অন্য জায়গায় চলে যাচ্ছে।
তো আমি যে ফুডটাকে আমি যেহেতু আমি ফুডের বিষয়ে আমি বলতে পারছি, অন্যান্য বিষয়গুলো তো হয়তো অতটা ক্লিয়ারলি আমার আইডিয়া নাই। তো আমি ফুডের মধ্যে কোয়ালিটি রক্ষা করার জন্য আমার কিছু ওয়েস্ট হচ্ছে, অথবা আমার ওই ওয়েস্টার টাকাটাও অ্যাড করে নিতে হচ্ছে, যেটা ইন্টারন্যাশনালি হয়। আপনারা দেখবেন যে বিভিন্ন দেশগুলোতে, যেমন সৌদি আরব সম্পর্কে আমি জানি, যে আমি যতটুকু আমার আইডিয়া বা নলেজ আছে সেটাই আমি বলছি। ওখানে একটা রেস্টুরেন্টকে একটা লাইসেন্স দেওয়া হয়, এবং ফুড নিয়ে যদি কোনো কোম্পানি এসে লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে লাইসেন্সের বিষয়টাও ইম্পর্টেন্ট। বাংলাদেশে যদি লাইসেন্সটা এখনো নাই, কিন্তু লাইসেন্স হয়তো দেওয়া হবে সামনে। এবং আমি মনে করি যে ফুড বিষয়ে it is compulsory for the owner or for the entrepreneur to oversee and check, add some checkpoints in every place. চেকপয়েন্ট দিতে হবে, সেটা মনে করি। তাহলে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের কি কি বিষয় দরকার? প্রথম, আমাকে ডু অর ডাই এটাতে যেতে হবে। 2 নম্বরে আমাকে একটা মার্কেটের মধ্যে স্যাচুরেটেড হয়ে গেছে কিনা সেটা জানতে হবে। 3 নাম্বার হচ্ছে আমার যে প্রোডাক্ট আছে সেটার ইউনিক সেলিং পয়েন্ট বা ইউএসপি কিরকম সেটা দেখতে হবে, ভালো কি, আমার প্রোডাক্ট কেন চলবে সেটা জানতে হবে। নাম্বার 4, প্রাইস ম্যানেজমেন্টে যেতে হবে। এবং নাম্বার 5, হেলথি কিনা বা এটা সবার জন্য লাভজনক কিনা, খাবারের ক্ষেত্রে হেলথি আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সবার জন্য লাভজনক হচ্ছে কিনা, সেটাও কিন্তু দেখার বিষয় আছে। অনেক ধন্যবাদ। আমরা জানি আপনি পিৎজা শুধু বানান ব্যাপারটা এমন না, পিৎজা নিয়ে শুধু গবেষণা করেন এমন না, আপনি ডেলিভারিটাও নিজেই নিশ্চিত করেন। এবং যেটা অনেকে প্রশংসা করছে, অনেকে বলছে আপনি এই জায়গাটাতে একেবারে ইউনিক, কারণ আপনি বানাচ্ছেন, আপনি প্যাকিং করছেন, আবার আপনি ডেলিভার করছেন। বিষয়টা আহ, আপনি কি উপভোগ করছেন না এটা আপনি মনে করছেন আপনার দায়িত্ব? আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই ডেলিভারি নিয়ে অনেক ক্যারিসমেটিক ব্যাপার ঘটছে বাংলাদেশে, চট্টগ্রামেও ঘটছে। বাসা হতে প্যাকিং করা হয়েছে একরকম, ডেলিভারি হয়েছে আরেক রকম। খাবার আইটেমে বিশেষ করে অনেক সমস্যা হচ্ছে ডেলিভারি নিয়ে। আপনি তো নিজে ডেলিভার করছেন, কিভাবে মূল্যায়ন করবেন আপনার এই পদ্ধতিটা? দেখুন, আমি আসলে নিজেকে খুব একটা হাই প্রোফাইল কেউ কোনোদিন মনে করি নাই। 1 নাম্বার হচ্ছে ডেলিভারি দেওয়ার কারণে আমার একটা লাভ হচ্ছে, সেটা হচ্ছে আমি যাদের কাছে ফুডটা দিচ্ছি তারা দেখছেন যে এই ওনার নিজেই কিন্তু ডেলিভারি দিচ্ছেন, তো তাদের মধ্যে একটা আলাদা একটা এটার প্রতি লাইকিং তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় ব্র্যান্ডিং, বা যেটাকে বলা যায় যে কাস্টমার রিলেশনশিপ। আমি যেহেতু একজন বিজনেসের ছাত্র না হয়েও বিজনেসের ক্ষেত্রে আমার প্রচুর দুর্বলতা আছে, বিজনেসের প্রতি আমার একটা আসক্তি আছে। এবং আপনি নিশ্চয়ই হয়তো জেনে খুশি হবেন যে পয়েটিক মিউজিয়াম কিন্তু গুগল সার্চে 1 নাম্বার পজিশনে আছে চট্টগ্রামে, এবং ছাত্র সংখ্যার দিক থেকেও 1 নাম্বারে আছে। তার মিনিংটা হলো, আমি যে এই পয়েটিক মিউজিয়ামে যে কাজগুলো করেছি, এখানে একই ধরনের কাজগুলো ডিফারেন্ট ওয়েতে করছি, একই কাজ কিন্তু। আমি আমার প্রতিষ্ঠান নিজেই ঝাড়ু দিতাম, আমার প্রতিষ্ঠান নিজেই ধুইতাম, মানে পরিষ্কার করতাম, নিজেই সবকিছু করতাম। এটাই আমার কাজ ছিল, ওয়ান অফ দ্য ডিউটিস। রাত্রে প্রায় 12টা থেকে শুরু করে 2টা পর্যন্ত দিয়ে সকালে চলে যেতাম, চলে গিয়ে সকালে আবার এসে অন করতাম, একদম মানে পরিষ্কার করে ফেলতাম। তো সেটাতে আমার একটা এখনকার স্ট্র্যাটেজি আর তখনকার স্ট্র্যাটেজি মিল আছে। আমি বিশ্বাস করি যদি আমি অ্যাজ এ সিও আমি ফুড ডেলিভারিটা কিভাবে হবে, এবং কাস্টমার কোন ধরনের ডেলিভারি চান, গরম কিরকম থাকবে, সে বিষয়গুলো যদি নিশ্চিত না করি, সরি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি একটা বিষয় যেতে পারছি না, সেটা হচ্ছে আই এম নট বিং এবল টু মেক নোট অল দ্য পয়েন্টস দোজ আর এসেনশিয়াল। সে কারণে কিন্তু আমি মনে করি যে ডেলিভারিটা অ্যাজ এ সিও হিসেবে না, অ্যাজ এ ডেলিভারি ম্যান হিসেবে আমাকে ডেলিভারিটা নিজেকেই প্রোভাইড করা উচিত, আমার নিজেরই প্রোভাইড করা উচিত। হ্যাঁ, এটা তো অনেক সুবিধা রয়েছে, বিকজ ইউ আর কানেক্টিং ইউর কাস্টমার্স ডাইরেক্টলি এন্ড ইউ আর গেটিং ফিডব্যাক ডিরেক্টলি, যেখানে অন্যরা এই ডেলিভারির ফিডব্যাকটা পাচ্ছে না, এবং ডেলিভারিতে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো তারা অনুধাবন করতে পারছে না। আমরা যারা গ্রাহক আছি আমরা কিন্তু আসলে ফিল করি এই ডেলিভারিটা কতটা ইম্পর্টেন্ট। সো আপনি যেহেতু সাথে সাথে ফিডব্যাক পাচ্ছেন, ডিরেক্ট ফিডব্যাক পাচ্ছেন, আপনি শেখার সুযোগ পাচ্ছেন, সংশোধনের সুযোগ পাচ্ছেন, এন্ড অবভিয়াসলি ফাইন এই ডেলিভারি ব্যাপারটা।
After future planning, what's your future plan regarding pizza at home, or you are bringing some new venture to the customers? What's your plan regarding your pizza at home, or something new? Actually, there are many plans. Some of the plans are very secret, and some of the plans are open. সিক্রেট প্ল্যানস গুলো আমি খুব একটা যে বেশি আছে তা না, তবে আমি মূল বিষয়টাতে আসি। এটা বললে কিন্তু ধারণাটা হয়তো পাওয়া যাবে। সেটা হচ্ছে পিৎজা এট হোম ক্যান বি এ গুড ব্র্যান্ড ইন ফিউচার ইনশাল্লাহ, যদি পিৎজাটা কোয়ালিটি ঠিক থাকে এবং পাশাপাশি প্রাইসটা কিছুটা কমানো যায়। আমি কিন্তু এই মুহূর্তে হাই প্রাইসে কিন্তু সেল করছি, হাই প্রাইসে। তো আমার হাই প্রাইস হওয়ার কারণটা হচ্ছে আমাকে তো 20% প্রফিট করতে হচ্ছে পিৎজা বিক্রি করে, মিনিমাম, যেটা স্বাভাবিকভাবে করতে হবে। কিন্তু আমার প্রফিট মার্জিনটা আমার একই রাখার সুযোগ কখন তৈরি হবে, যখন আমি আই উড বি এবল টু মেক ইট ইন আ লার্জার মার্কেট এন্ড আই ক্যান সেল মোর। সো এটার জন্য আমি ট্রাই করছি যাতে করে আমি বেশি পরিমাণ সেল করতে পারি, এবং বেশি পরিমাণ সেল করতে হলে আমাকে প্রোডাক্টের সাইজটা ছোট করতে হচ্ছে সামনে, এবং বেশি মানুষের কাছে বা বেশি কাস্টমারের কাছে গ্রহণযোগ্য করে সেটা তৈরি করতে হচ্ছে। এই বিষয়ে আমার নতুন নতুন অনেকগুলা প্রোডাক্ট আমি লঞ্চ করতেছি। টোটাল 8 ধরনের পিৎজা আমি অলরেডি নিয়ে আসছি। তার ভিতরে মিনি সাইজের কিছু পিৎজা আমি হয়তো আনবো, যে পিৎজা গুলো আমি প্রথমে I'll give it as complimentary and later I will sell them. Okay, এটা এই মডেল, একটা yes, হ্যাঁ, এই কন্টিনিউ। মডেল, এই মডেলটার পাশাপাশি আরো কিছু মডেল আছে যেগুলো বাংলাদেশে কম। সেটা হচ্ছে ফ্রোজেন পিৎজা, এটা কিন্তু আস্তে আস্তে সামনে। ফ্রোজেন পিৎজা হলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আমি সেটা দিলে মানে ডেলিভার করলে বাসায় ডেলিভারি করার অসুবিধা থাকে না, অর্থাৎ বাসায় নিজেই বেক করে নেওয়া যায়। সেটাও কিন্তু আস্তে আস্তে আসতেছে। মানে পিৎজা রিলেটেড কাজগুলো আমি আমার করার প্ল্যান গুলো আছে। এবং মোর মোর ইম্পর্টেন্টলি পিৎজা মেকিং এর উপর আমি হয়তো একটা অ্যাক্টিভিটি বা ওই টাইপের কোনো অ্যাক্টিভিটি হয়তো আমি করতে পারি, কারণ বাংলাদেশে অনেক মানুষই কিন্তু বিদেশে যান, ওখানে কাজ পান না। ওখানে একটা পিৎজা যদি উনি মেক করতে পারেন তাহলে তো অনেক লাভ হয়। আমি জানি যে অনেকেই বলবেন, প্রশ্ন মানে অনেকেই প্রশ্ন করবে, তাহলে কি আপনার ব্যবসার একটা গতিটা কমবে না? উত্তর হচ্ছে না, কারণ আমাদের তো আমার যে রেসিপিটা আছে, দিস রেসিপি ইজ নট সিমিলার টু এনি আদার্স। আমার রেসিপিটা একটু ডিফারেন্ট। আমার পিজাটা, আমার এক টিচার, উনি উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের টিচার, উনি আমার পিজাটা খাওয়ার পরে ওনার মন্তব্য ছিল এরকম যে, আমি অনেক পিজা খেয়েছি কিন্তু মাশরুফ তোমার পিজার মতো পিজা আমি খাই নাই কখনো। সো ওই বিষয়টাকে কেন্দ্র করে মূলত আমরা চেষ্টা করব যে মানে উই ক্যান we will try to make it go in larger volume. এই স্টার্টআপ নিয়ে আমরা এখন যে হইচই দেখছি, আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা হচ্ছে। দেখা গেল স্টার্টআপ নিয়ে আসছে, কিন্তু সোশ্যাল মিডিয়া কি করে ব্যবহার করতে হয় সেটা ঠিক মতো জানে না, মেসেঞ্জারে কি করে রিপ্লাই দিতে হয় তাও জানে না। বলছে মেসেঞ্জারে আপনি কোয়ারি দিন, মেসেঞ্জারে মেসেজ পাঠালে দেখা গেল কয়েক ঘন্টা লেগে যাচ্ছে রিপ্লাই আসছে। টেলিফোনে কনভারসেশন ঠিক নাই, লিখছে যা তা। সো একদিকে ইউ আর এ টিচার, আগে থেকে এন্টারপ্রেনিয়র, আবার নতুন উদ্যমে পিজা এট হোম নিয়ে কাজ করা হচ্ছে। সো এই কমিউনিকেশন স্কিলসটাকে কি করে দেখা হচ্ছে? এই নতুন উদ্যোক্তা যারা আসছে এই ফিল্ডে, তাদের স্কিল কি আসলে আপ টু দ্য মার্ক? অনেক ক্ষেত্রে তো আমরা দেখছি তারা ঠিক মতো কথাও বলতে পারছে না অনেকে। অনেকে যা লিখছে আসলে এগুলো ভেরি ডিমোটিভেটিং। সো you are also owner of a startup, so how do you evaluate? না, আসলে আমাদের সবাইকে সুযোগগুলা ক্রিয়েট করে দিতে হবে। একটা সময় আসবে হয়তো যখন আমরা দেখতে পাবো বাংলাদেশের স্টার্টআপস গুলা বিশ্ব কাঁপাবে হয়তো, বা বিশ্ব মাতাবে অন্তত। আমরা যেটা লক্ষ্য করেছি যে চীনের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে চীনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধ করে দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ওই জায়গাতে ওরা বিভিন্ন ইকোনমি গ্রো করার জন্য ঘরে ঘরে ফ্যাক্টরি তৈরি করা হয়,
ঘরে ঘরে স্টার্ট আপ তৈরি হয়। ওদের মধ্যে ওরা যেমন ইংরেজির বিষয়ে ওদের প্রচুর দুর্বলতা এখনো আছে। ওনারা ইংরেজিতে কথা বলতে পারেন না, ওনারা অনেকটা সাইন ল্যাঙ্গুয়েজে বা ইংরেজির মতো করে একটা অন্য আলাদা একটা ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, আমরা লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজে যেটাকে বলি যে উম, আহ, আহ, মানে অন্য একটা নিজস্ব তৈরি করা যেটা ল্যাঙ্গুয়েজ, সেটাই এই ল্যাঙ্গুয়েজটা ওনারা ব্যবহার করে। সো আমাদের বর্তমান যে পার্সপেক্টিভ আছে, এখন অনেকগুলো উদ্যোক্তা তৈরি হয়েছেন দুটো কারণে। এক নম্বর হচ্ছে, মনে করেন স্বামীর চাকরি নাই, সেক্ষেত্রে স্ত্রী যেটা করেছেন, উনি বেকিং পারেন, উনি বেকিং এর চিন্তা করলেন বাসায় তো ওভেন আছে, আমি তাহলে বেকিংটা করি, স্বামীর কাজে একটু হেল্প করি, স্বামী ফ্যামিলির জন্য কিছু কন্ট্রিবিউট করি। বাচ্চা পালছেন, সংসার চালাচ্ছেন, পাশাপাশি বেকিং করছেন। আর স্বামী সেই বেক করা খাবারগুলো পৌঁছে দিচ্ছেন আহ, গ্রাহকের কাছে। সো এই যে বিষয়টা, এটা কিন্তু একটা ঘরে ঘরে কিন্তু বেকারি তৈরি হচ্ছে, এবং এটাকে আমি খুবই সাধুবাদ জানাই, এবং আমি এটাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই সেই স্বামী এবং সেই স্ত্রীকে, যারা আহ হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে শুরু করেছে। কমিউনিকেশনের যে গ্যাপটা আছে সেটা পূরণ কোনো না কোনো ওয়েতে হয়তো হয়ে যাবে, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে অনেক সময় করতে করতে হয়তো দেখা যাবে হয়ে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত উদ্যোগটা বাঁচবে কিনা সেটার প্রশ্নটা যদি করেন, আমি বলতে পারি যে উদ্যোগটা কেবলমাত্র একটা কারণে বাঁচতে পারে, সেটা হচ্ছে খাবারের মানটা যদি ভালো হয়। প্রোডাক্ট ইটসেলফ ইজ এ গুড মার্কেটিং। প্রোডাক্ট ক্যান ডু সাম মার্কেটিং অ্যাজ ওয়েল, নট সাম, মানে মোস্ট অফ দ্য মার্কেটিং কিন্তু করছে প্রোডাক্টটাই। তো আমার মনে হচ্ছে যে কমিউনিকেশনের জন্য যে এরকম স্ট্রেস দেওয়া উচিত, তার চেয়ে বেশি দরকার প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ করা। এবং আমার খুব সন্দেহ হয় যে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের মধ্যে 90% উদ্যোগ হয়তো ধ্বংস হয়ে যাবে। আমার সন্দেহ হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত। এটার কারণটা হলো ফুডের কোয়ালিটিটা ডেভেলপ করে নাই অনেকে অনেকে, এবং ওনারা মনে করছেন যে ওনারা একটা ফলস একটা কনফিডেন্স ওনারা নিচ্ছেন যে আমার খাবারটা খুবই ভালো, আমার প্রোডাক্টটা খুবই ভালো, কিন্তু আসলে ওনার খাবারটাও ভালো না, প্রোডাক্টটাও ভালো না। তো সেক্ষেত্রে ওনাদের প্রতি অনুরোধ রইলো যে আপনারা খাবারের টেস্ট এবং খাবারের মান এটা যাচাই করার জন্য দরকার হলে আপনি রিভিউ নেন, বা সত্যিকারের রিভিউ গুলো নিতে হবে। এবং অন্যান্য আরো যেমন জামা কাপড়, সেগুলোর জন্য সার্ভে করা বা এগুলো রিসার্চ করা, এগুলো খুবই জরুরি। কিন্তু সেই কাজটা করার আগে উদ্যোগগুলো সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং এই কাজটা হচ্ছে আসল কাজ। আমি জানি যে কমিউনিকেশন বা সফট স্কিলস, প্রেজেন্টেশন এবং রাইটিং বা কন্টেন্ট রাইটিং, এগুলো যেরকম ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে যে প্রোডাক্টটা ভালো রাখা, প্রোডাক্টটা মানে স্বাস্থ্য, প্রোডাক্টটা মানে অ্যাকসেপ্টেবল হওয়া, সেটাকেই আমি গুরুত্ব বেশি দিচ্ছি আসলে। অনেক ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ। হয়তো দেখা গেল যে আমার কমিউনিকেশন স্কিল প্র্যাকটিসের মাধ্যমে একসময় ডেভেলপ হবে, আমার টেলিফোনিক স্কিলস আমি বাড়াতে পারবো, কন্টেন্ট রাইটিং আস্তে আস্তে উন্নত হবে। কিন্তু খাবারের মানে যদি আমি কম্প্রোমাইজ করি, প্রোডাক্টের কোয়ালিটিতে যদি আমি কম্প্রোমাইজ করি, সার্ভিস কোয়ালিটিতে যদি আমি কম্প্রোমাইজ করি, তাহলে আসলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, টিকে থাকার সম্ভাবনা খুবই কম। প্রিয় উদ্যোক্তা যারা আমাদের শুনছেন, আপনাদের জন্য আসলে এই জায়গায় অনেক বড় একটা মেসেজ রয়েছে। মেসেজটা হলো যে আপনারা যে পণ্য বা সেবা সরবরাহ করছেন, আপনাদের খেয়াল রাখতে হবে সেটার মান যেন অসাধারণ হয়। মানের ব্যাপারে কম্প্রোমাইজ না করলে ছোটখাটো অনেক ত্রুটি বিচ্যুতি আপনাদের থাকতে পারে, কিন্তু গ্রাহক সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। কিন্তু যদি কোয়ালিটি ফল করে, তাহলে গ্রাহক আসলে এখানে গ্রাহক আপনার জন্য অল্টারনেটিভ সেলার খুঁজে নিবে, অল্টারনেটিভ জায়গায় চলে যাবে। সো মশরুর, একেবারে শেষ মুহূর্তে আমরা চলে আসছি। এই সময় এসে আমার একটা প্রশ্ন হচ্ছে, একেবারে ইয়ং যে কমিউনিটি বিল্ড আপ করেছে বাংলাদেশে, যারা তরুণ, যাদের বয়স 18, 19, 20, তারাও কিন্তু উদ্যোক্তা হিসেবে আসছে, এবং এই কোভিড টাইমে দেখা যাচ্ছে অনেকের বয়স একেবারে 18, 19, 20। এই 18, 19, 20 এই তিনটা জায়গায় প্রচুর স্টার্ট আপ ওনার দেখছি আমি এখন। এই যে 18, 19, 20, এটা তো একটা ওয়ার্ল্ড ট্রেন্ড। আমি ইউরোপে দেখেছি, ইংল্যান্ডে দেখেছি, আমার বন্ধুরা যারা আমেরিকা আছে তারাও বলেছে ওখানে 18 হওয়ার পর ছেলে মেয়ে লজ্জা পায় মা বাবার কাছ থেকে পয়সা নিতে, লজ্জা পায়।
ওরা মা বাবার পয়সা দিয়ে ব্যাচেলর করতে চায় না, তারা কিছুদিন চাকরি বাকরি করে টাকা জোগাড় করে তারপর ব্যাচেলর করে মাস্টার করে। এই কোভিড টাইমে তো আমার বাংলাদেশেও এরকম একটা জেনারেশন আমরা দেখছি, যাদের বয়স 18, 19, 20, কিন্তু তারা আগে শুধু টিউশনিকে মনে করতো দুনিয়াতে ছাত্রদের জন্য একমাত্র কাজ, কিন্তু তারা এখন নতুন কিছু শিখেছে। তারা এখন মনে করছে টিউশন নট অনলি দ্য ওয়ে অফ আর্নিং, দে হ্যাভ মেনি ডাইমেনশনস। তারা নতুন যে জায়গাগুলো খুঁজে বের করেছে। এই তরুণ প্রজন্ম যাদের বয়স 18, 19, 20, তাদের উদ্দেশ্যে what's your advice or some suggestions for them? আমার একটা বেসিক সাজেশন আছে, সেটা হলো উদ্যোক্তা যারা টিনেজার্স যারা উদ্যোক্তা হচ্ছেন তাদের জন্য একটা বিশেষ সাজেশন হলো যে তারা ওয়ার্ল্ডের যে ট্রেন্ডটা আছে সেটা কিন্তু ফলো করবেনই, পাশাপাশি নিজস্ব কিছু ট্রেন্ড তৈরি করা যায়। সেটা আমি জানি, সেটা হচ্ছে তারুণ্যের কিছু আলাদা শক্তি আছে, যেটাকে যেটাকে বলতে পারে ইউথ পাওয়ার বলতে পারি আমি। যেমন মেয়েদের একটা আলাদা শক্তি আছে, গার্ল পাওয়ার। সেই শক্তিটাকে ব্যবহার করা যায়, কারণ তরুণ যারা আছে তারা দে আর ভেরি মাচ boisterous, they are very much playful, and they are very much full of vigor, and they can enthuse people very quickly. তাদের মধ্যে লিঙ্ক আপ যেটা আছে সেটা কিন্তু দ্যাটস মোর juvenile and more vibrant than the elderly people or the people like us. আমার মনে হচ্ছে যে যারা টিনেজার্স তাদের মধ্যে একটা চেইন বেশি পরিমাণে আছে, এবং সেই সুযোগটাকে কাজে লাগানো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাদের বয়সটাকে কাজে লাগানো, এবং পাশাপাশি যারা আমরা শিক্ষক আছি বা সমাজের আরো অন্য স্টেক হোল্ডার্স যারা আমরা আছি, আমরাও কিন্তু উই ক্যান মোটিভেট দেম টু ডু ইট। অ্যান্ড ইন দিস ওয়ে আমরা একটা সময় হয়তো দেখতে পাবো যে তরুণ উদ্যোক্তারা অনেক বড় বড় উদ্যোগ গ্রহণ করেছেন, এবং যেটা আমরা ইউকে তে দেখেছি যে খুব অল্প বয়সে বিলিয়নিয়ার হয়ে যাওয়া, সেটা আমরা তো দেখেছি। বাংলাদেশেও আমরা দেখেছি, বাংলাদেশের একজন রিসেন্টলি মারা গেছেন ফাহিম সালেহ, ওনাকেও দেখেছি খুব কম বয়সে বিলিয়নিয়ার হয়ে যাওয়ার বিষয়টা। সো আমি মনে করি যে প্রতিটা বয়সকে এনজয় করা, পাশাপাশি উদ্যোগ গ্রহণ করা সেটা খুবই জরুরি, এবং এই বিষয়ে পরিবার এবং সমাজকে একটু এগিয়ে আসতে হবে। আমাদের সবাইকে কিন্তু একটু এগিয়ে আসতে হবে, আমাদের সবাইকে একটু জড়তাটা ভেঙে ফেলতে হবে। আমাদের মধ্যে একটা জড়তা আছে, মানে কাজ করতে না দেওয়ার, এবং আগে পড়াশোনা শেষ করতে বলার, আগে ওইটা করো ওটা করো, প্রেফারেন্স গুলো আমরা সেট করে দিচ্ছি, সিনিয়ররা সেট করে দিচ্ছি, এবং ওদেরকে সুযোগ দিচ্ছি না যে আউট অফ থিঙ্কিং আউট অফ দ্য বক্স, সেটা চিন্তা করার সুযোগই দিচ্ছি না। চিন্তা করে দেখেন, যেখানে অস্ট্রেলিয়ানস, আমেরিকানস, ব্রিটিশ, কানাডিয়ান পিপল ক্যান এনজয় দেয়ার লাইফ, সেখানে আমরা বলছি আগে পড়াশোনা শেষ করো তারপর উদ্যোগ গ্রহণ করবে আর কি। বাই দিস টাইম ও কিন্তু অনেক পিছিয়ে পড়েছে। সো আমাদের উচিত হবে তাদেরকে আমরা স্যালিউট করা এবং তাদের ভালো কাজগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া। তাতে করে সুবিধা কি হবে? দে উইল নট বি ডিরেইলড এনি টাইম। একজন উদ্যোক্তা ইজ এ লাইক এ ভেরি রেসপন্সিবল পারসন। ওনাকে শুধু উদ্যোগ গ্রহণ করছেন, পয়সা কামাচ্ছেন সেটা নয়, পয়সা কামানোর যে পদ্ধতি আছে বা পথ আছে সেটা কিন্তু খুবই দুর্গম, গিরি কান্তার মূল। তাহলে এই যে দুস্তর পারাবারটা উনি পাড়ি দিবেন, সেটা দেওয়ার জন্য ওনাকে যে ট্রেনিংটা নিতে হচ্ছে, সেই ট্রেনিংটা অলরেডি কিন্তু এটা এক ধরনের শিক্ষা, যেটাকে আমরা বলতে পারি যে কাইন্ড অফ ডিফারেন্ট টাইপের শিক্ষা, যেটাকে ইভেন আমি যদি বাংলাদেশের শিক্ষাক্রমের কোনো কোনো জড়িত থাকতাম, তাহলে হয়তো আমি এইটাকেও আমরা একটা কারিগরি শিক্ষা হিসেবে অন্তর্ভুক্ত করে নিতাম। কারণ ব্যবসায়িক শিক্ষাটা যেটা প্র্যাকটিক্যাল, সেটা নট লেস ইম্পর্টেন্ট। সেটা করে দেওয়া যায় কিনা, সেটা যারা বিজ্ঞ মহল আছেন তারা নিশ্চয়ই যা সমীচীন মনে করেন সেটা করতে পারেন। আমাদের প্রাইমারি নিড হচ্ছে উদ্যোক্তাদেরকে একটু হেল্প করা, ওদেরকে একটু এনকারেজ করা, এবং ওদেরকে একটু বলা যে তোমরা ভালো করছো, তোমাদের এই কাজটা সঠিক, এটা সুন্দর, সেটা আমরা তো বলতে পারি। আমি এই কথা প্রসঙ্গে বলি যে ইউএসটিসিতে যখন আমি ছিলাম, তখন আমার একদল ছাত্র আইমান সাদিককে
ওনারা কল করেছেন, নিয়ে আসছেন। তখন আইমান সাদিক সাহেব আসবেন, সেজন্য আমার ছাত্ররা বলছেন যে স্যার উনি তো আসবেন, আমরা সবকিছু প্রিপারেশন নিয়েছি। তো ওনাদেরকে বললাম যে ঠিক মতো প্রিপারেশন নিয়েছেন তো? তো ওরা বললো যে হ্যাঁ নিয়েছি। আমি খুব খুশি হলাম এবং আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে কি কি প্রিপারেশন নেওয়া হয়েছে। ওনারা বললেন যে ফ্লাওয়ার বুকে থেকে শুরু করে ওনাদের থাকার জায়গা পর্যন্ত সবকিছু ব্যাখ্যা করলেন। তখন আমি তাদেরকে বললাম যে ইউ ডান আ গ্রেট জব। আমি আর ওনাদের এই যে ছাত্রদেরকে আর বলিনি যে তুমি এটা করেছো কেন, করনি কেন, একটা দুটো ছোটখাটো ইয়াগুলো করেছে। কিন্তু পুরাতন যে জগৎ আছে, প্রবীণদের একটি জগৎ, ওনারা মনে করেন অনেকেই কিন্তু, আমি কিন্তু কোনো প্রবীণকে অসম্মান করার কোনো দৃশ্যতা দেখানোর সুযোগ নাই, কিন্তু বিশেষ করে তরুণদের বিষয়ে আমাদেরকে আরেকটু বেশি কনফিডেন্ট হওয়া উচিত। যেহেতু আমি নিজে বুঝতে পেরেছি যে এই ছাত্ররা এই অনুষ্ঠানটাকে সাকসেসফুল করবেই। আমি এর আগেও ওরা করেছে বলে আমি ওটা বুঝেছি, সেজন্য ওদের হাতে আমি ছেড়ে দিয়েছি। ওদের হাতে ছেড়ে দিলে যেটা লাভ হবে সেটা হচ্ছে ওরা যে ভুল করবে সে ভুল থেকে ওরা কিছু শিখবে। আমি যদি সরাসরি ওদেরকে গাইড করি, ওরা হয়তো ভুল করবে না, কিন্তু ভুল না করলে আরেকটু বয়স হওয়ার পর ভুলটা করবে। তাহলে দেখেন রিস্কটা কিন্তু বাড়ছে দিন দিন। আপনি 40-এর পর 50-এর পর ভুল করলে এই ভুলগুলো কি শুধরানোর সুযোগ আছে? আমার তো মনে হয় এটা খুব কমই সুযোগ আছে। সো তরুণদেরকে উদ্যোগ গ্রহণে আরো বেশি পরিমাণ উৎসাহিত করা এবং যারা করছে তাদেরকে পুরস্কার দেওয়া এবং যারা করছে না তাদেরকে উদ্যোগ গ্রহণের দিকে উৎসাহিত করা, সেটা করলেই মনে হয় এই ইকোনমিটা আমাদের যে এই সুন্দর লাল সবুজের যে দেশটাতে আমরা বসবাস করি, যেখানে আমরা এত বছরের সাধনার যে একটা যে সম্পদ আমাদের, আমাদের যে দেশ বা আমাদের যে এই সমাজ বা যেখানে আমরা বসবাস করি, সেটা আরো অনেক দূর এগিয়ে যাবে, সেটা আমি মনে করি। চমৎকার, অনেক চমৎকার। আমরা আসলে অনেক কিছু শুনলাম, জানলাম। যারা শুনছে তারা অবশ্যই প্রণোদিত হয়েছে। তাদের কোয়ারিজ যেগুলো ছিল সেগুলো হয়তো উত্তর পেয়েছে। তা আমি অনুরোধ করব প্রিয় অডিয়েন্স যারা শুনছেন বা যারা পরবর্তীতে শুনবেন, এটা আমাদের গ্রিন সোসাইটি বাংলাদেশ, উদ্যোক্তা ফোরাম বাংলাদেশ, ডক্টর তানভীর পেজ এবং গ্রিন সোসাইটি বাংলাদেশের যে পেজ রয়েছে সেখানে সবসময় থাকবে। আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটাই বলবো, এই কোভিড টাইম আমাদের জন্য অনেক সুযোগ নিয়ে এসেছে। স্পেশালি তরুণ প্রজন্ম যে উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হয়েছে, ব্যাপক একটা জনগোষ্ঠী, আসলে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের অনেক ছোটখাটো ভুল ত্রুটি থাকবে, কিন্তু আমরা যদি সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদেরকে যথাযথ পরামর্শ দিতে পারি, তাহলে শুধু আজকের দিনের উদ্যোক্তা তৈরি হচ্ছে তা না, বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত বিশ্বের কাতারে গিয়ে দাঁড়াবে। হয়তো একদিন আমরাই উন্নত বিশ্বের উদাহরণ সৃষ্টি করব, আর বাকিরা আমাদেরকে অনুসরণ করবে। মসরুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। আর ভবিষ্যতে হয়তো আরো কথা হবে, দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রফেসর ডক্টর তানভীর আরিফ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর আমাকে যে আপনারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিলেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এবং সবাইকে পিৎজা এট হোমের পক্ষ থেকে এক্সলাইস পিজার শুভেচ্ছা রইল। এবং পিজাতে থাকবে বিভিন্ন ধরনের টপিংস, বিভিন্ন কালারের বেল পেপারস। এবং পিজা বেশি খাওয়া উচিত না, ডেইলি এক স্লাইস খাওয়া যায়, এক স্লাইস বা 2 স্লাইস, যেহেতু চিজ থাকে। এবং বয়সটা যদি অল্প হয় 18-19, তাহলে বেশি খাওয়া যায়। আর যদি সসেজ না দেওয়া হয়, সেটা আমি একটু বলে দেওয়া ভালো। সসেজ দেওয়া হয় বা বিফ দেওয়া হয় তাহলে সমস্যা হয়। সসেজ বা বিফ ছাড়া পিজাটা কিন্তু হেলদি, কারণ চিজ থাকে, চিজ ইজ ভেরি হেলদি। It's an alternative to fish or chicken or anything. So many thanks from Pizza at Home and from me personally. থ্যাংক ইউ সো মাচ। প্রিয় অডিয়েন্স, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। দেখা হবে সামনের লাইভে, সামনের ওয়েবিনারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Assalamu alaikum.